15 ফেব্রুয়ারি মধ্যরাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার প্রশাসন ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 বিক্রি করতে প্রস্তুত। ট্রাম্প পুতিনের ফোনালাপ, তবে কি বন্ধ হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? মোদি ট্রাম্পের অভিবাসী ফেরত পাঠানোর নীতি থেকে তার দেশের মানুষকে রক্ষা করতে পারল না। রাশিয়াকে চ্যালেঞ্জ করার জন্য ইউরোপের সেনাবাহিনী প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র আর ইউরোপকে বাঁচাতে পারবে না। ইউরোপকে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা থেকে বাদ রাখা হবে। বৈরুতে ইরানি উড়োজাহাজে নামতে দিলে ইসরায়েল সেটা ভূপাতিত করতে পারে, এমনটাই সতর্কতা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। ইরানের তেল রফতানির পরিমাণ কমিয়ে 10% নিচে নামিয়ে আনার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 15 ফেব্রুয়ারি মধ্যরাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীকে হুমকি দিয়েছিলেন 15 ফেব্রুয়ারি রাতের মধ্যে সব জিম্মিকে ছাড়া না হলে গাজাকে নরকে পরিণত করা হবে। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ও ইসলামী জিহাদ 16 ফেব্রুয়ারি দখলদার ইসরায়েলের 3 জিম্মিকে মুক্তি দিয়েছে। এর কয়েক ঘন্টা পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথে একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি জানিয়েছেন আজ রাতে ইসরায়েল যে সিদ্ধান্ত নেবে সেটিকে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র। তিনি লিখেছেন যে 3 জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে তাদের দেখে মনে হচ্ছে তারা ভালো আছে। ইসরায়েলকে এখন সিদ্ধান্ত নিতে হবে রাত 12টার মধ্যে সব জিম্মিকে মুক্তির আলটিমেটামের ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে। তারা যে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র সেটিকে সমর্থন জানাবে। ট্রাম্পের এমন হুমকির মধ্যেই নিরাপত্তা বৈঠকে বসতে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এই নিরাপত্তা বৈঠকে চলমান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। এছাড়া ট্রাম্প সব জিম্মিকে মুক্তির যে আলটিমেটাম দিয়েছিল সেটিও আলোচনায় থাকবে। ট্রাম্পের হুমকির মধ্যেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী একটি বিবৃতি দিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে যেন ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মানতে বাধ্য করে তারা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন বলছে আলোচনা ছাড়া ইসরায়েল জিম্মিদের কোনোভাবেই মুক্ত করতে পারবে না। নাজমা, মাই টিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার প্রশাসন ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 বিক্রি করতে প্রস্তুত। আর এই ঘোষণায় ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান। ট্রাম্পের এমন আগ্রহকে মোটেই ভালো চোখে দেখছে না ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক থাকা পাকিস্তান। ভারত পাকিস্তানের দোদুল্যমান সম্পর্কে এটি বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করছে পাকিস্তান প্রশাসন। একই সঙ্গে দেশটি আশঙ্কা প্রকাশ করেছে এই অস্ত্র বিক্রি দক্ষিণ এশিয়া সামরিক শক্তির ভারসাম্য নষ্ট করতে পারে। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন এ ধরনের অস্ত্র হস্তান্তর এ অঞ্চলের কৌশলগত স্থিতিশীলতাকে বিপন্ন করতে পারে এবং দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আমরা আমাদের আন্তর্জাতিক অংশীদারদের অনুরোধ জানাচ্ছি যাতে তারা দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তার বিষয়গুলোকে বস্তুনিষ্ঠভাবে এবং একতরফা অবস্থান থেকে দূরে থাকে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে চীনকে মোকাবেলায় ভারতকে সমমনা ও স্বার্থের মূল অংশীদার হিসেবে দেখছে বর্তমান মার্কিন প্রশাসন। ট্রাম্প ও মোদির মধ্যে বৈঠকের পর প্রকাশিত যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ইস্যুতে করা মন্তব্যকে একপাক্ষিক ও বিভ্রান্তিকর বলেও অভিহিত করেছে ইসলামাবাদ। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারত ও পাকিস্তানের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। পাকিস্তান আগে থেকেই ভারতকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে এবং এ ধরনের সামরিক সহযোগিতা তাদের উদ্বেগের কারণ হতে পারে। এই সিদ্ধান্তে পাকিস্তান বিশেষভাবে ক্ষুব্ধ হয়েছে এবং তারা অভিযোগ করেছে যে এই চুক্তি দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। পাকিস্তানের সরকার জানিয়েছে তারা এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে প্রতিবাদ করতে প্রস্তুত। ট্রাম্প পুতিনের ফোনালাপ, তবে কি বন্ধ হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? কি কথা হলো তাদের মাঝে? পুতিনের সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই। জানিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তাৎক্ষণিকভাবে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয় 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবারই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন। এয়ারফোর্স ওয়ানে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল তিনি কতবার পুতিনের সঙ্গে কথা বলেছেন। উত্তরে তিনি বলেছেন এটা বলা উচিত হবে না, তবে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে খুব ভালো আলোচনা হয়েছে এবং সংঘাতকে তিনি রক্তক্ষয়ী যুদ্ধ বলে উল্লেখ করে বলেন পুতিন চায় মানুষ মারা বন্ধ হোক। তবে হোয়াইট হাউস এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি। উল্লেখ করে ট্রাম্প বলেন পুতিনের সাথে আমি সবসময় ভালো সম্পর্ক বজায় রেখেছি। যুদ্ধ শেষ করতে আমার একটি পরিকল্পনা আছে, সেটি এখনই জানাবো না। আমি চাই দ্রুত যুদ্ধ বন্ধ হোক, প্রতিদিন মানুষ মারা যাওয়া বন্ধ হোক।
এদিকে রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, অনেকের মাধ্যমেই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে যোগাযোগ হয়েছে, তবে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না। 2014 সালে ইউক্রেনে গণবিপ্লবের পর রাশিয়া ক্রিমিয়া দখল করে পূর্ব ইউক্রেনের সংঘাত শুরু হয়। এরপর 2022 সালে পুতিন হাজার হাজার সেনা পাঠিয়ে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেন। রাশিয়া এখন পর্যন্ত ভার্জিনিয়ার রাজ্যের সমান এলাকা দখল করে ফেলেছে। 2022 সালে যুদ্ধ শুরুর পর সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান, তবে এমন বৈঠকের তারিখ ও স্থান এখনো ঠিক করা হয়নি। বিশেষজ্ঞদের মতে যদি এই আলোচনায় কোনো সমঝোতা তৈরি হয় তবে সেটি রাশিয়া ও ইউক্রেনের জন্য একটি ঐতিহাসিক পরিবর্তন আনতে পারে। নাজমা, মাই টিভি। মোদি ট্রাম্পের অভিবাসী ফেরত পাঠানোর নীতি থেকে তার দেশের মানুষকে রক্ষা করতে পারল না। একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকার অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য তাদের নীতির অংশ হিসেবে আরও শতাধিক ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। 15 ফেব্রুয়ারি বিশেষ একটি বিমানে তাদের ভারতীয় সরকারের কাছে হস্তান্তর করা হয়। এই ফেরত পাঠানোর প্রক্রিয়াটি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস প্রয়োগকারী সংস্থা পরিচালনা করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে এসব ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন এবং তাদের বিরুদ্ধে অভিবাসন সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করার অভিযোগ রয়েছে। ফেরত পাঠানো ব্যক্তিরা মূলত বিভিন্ন উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল এবং তাদের অনেকেই দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছিলেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি শক্তিশালী করার লক্ষ্যে নিয়মিতভাবে এমন ধরনের ফেরত পাঠানোর প্রক্রিয়া চালানো হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে ভারতীয় সরকারের সঙ্গে সমন্বয় করে এসব নাগরিকদের সুষ্ঠুভাবে ফেরত পাঠানো হয়েছে এবং তাদের দেশে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে পূর্বে ভারত সরকারের পক্ষ থেকে জানিয়েছিল যে তারা অভিবাসীদের ফেরত পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির আওতায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যা সামাজিক আলোচনায় ব্যাপক গুরুত্ব পাচ্ছে। নাজমা, মাই টিভি। রাশিয়াকে চ্যালেঞ্জ করার জন্য ইউরোপের সেনাবাহিনী প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র এবং ইউরোপ নিরাপত্তার জন্য এগিয়ে নাও আসতে পারে এমন উদ্বেগের মধ্যেই একথা জানান তিনি। 16 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, মিউনিক নিরাপত্তা সম্মেলনে বক্তৃতাকালে জেলেনস্কি বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এটা স্পষ্ট করে দিয়েছে যে ইউরোপ এবং আমেরিকার মধ্যে পুরনো সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে এবং ইউরোপ মহাদেশকে এখন এই বিষয়টির সাথে মানিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির পুতিন শান্তি আলোচনা শুরু করতে সম্মত হলেও আমাদের বাদ দিয়ে আমাদের পেছনে করা চুক্তি কখনোই মেনে নেবে না ইউক্রেন। এর আগে ফেব্রুয়ারির শুরুতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের মাধ্যমে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে প্রায় 3 বছরের যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটে। এছাড়া 15 ফেব্রুয়ারি ইউক্রেনে ট্রাম্পের বিশেষ দূত বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে পারে। সেই আলোচনায় ইউরোপ অংশ নেবে না, তবে ইউরোপের সাথে পরামর্শ করা হবে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার সামরিক বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর পর থেকে পূর্ব ইউরোপে এই দেশটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎসে, লুহান্স্ক, খেরসন ও জাপোরিজিয়া 4টি প্রদেশ আংশিক দখল করে নিয়েছে রুশ বাহিনী। এই 4 প্রদেশের রাশিয়া দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের 1/5। অবশ্য যুদ্ধরত এই দুই দেশের কেউই তাদের নিজস্ব ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ না করলেও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে। নাজমা, মাই টিভি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছেন যে যদি ইউরোপ তার নিরাপত্তা বিষয়ক দায়িত্বে আরও সক্রিয় না হয় তাহলে যুক্তরাষ্ট্র আর ইউরোপকে বাঁচাতে পারবে না। ইউক্রেনের দীর্ঘস্থায়ী সংঘাত এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ চলমান থাকা সত্ত্বেও জেলেনস্কি মনে করেন ইউরোপের নিজস্ব নিরাপত্তা ব্যবহার শক্তিশালী করা জরুরি। 15 ফেব্রুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, আত্মরক্ষার জন্য ইউরোপের দেশগুলোকে নিয়ে একটি সম্মিলিত সেনাবাহিনী ও পররাষ্ট্র নীতি গঠনের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের যুদ্ধ শুধু ইউক্রেনের নয়, বরং এটি ইউরোপ এবং পশ্চিমা বিশ্বের ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্নও হয়ে দাঁড়িয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যে ইউক্রেনের পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করা প্রয়োজন। ভাষণের এক পর্যায়ে তিনি অভিযোগ তুলেন, বিশ্বকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র করছে পুতিন।
বিশ্লেষকরা বলছেন জেলেনস্কির এই মন্তব্য ইউরোপীয় দেশগুলোর দিকে একটি স্পষ্ট বার্তা, যেখানে তাদের প্রতিরক্ষা খাতে আরো বিনিয়োগ এবং একত্রে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এ সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর কিয়েভ উদ্বেগ প্রকাশ করেছে যে ইউক্রেনকে বাদ রেখে যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে চলছে। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক ভাষণে জেলেনস্কি বলেন, অতীতের খাতিরে বহুদিন ইউরোপকে সমর্থন দিয়ে গেছে যুক্তরাষ্ট্র, কিন্তু সেই দিন শেষ। এখনো পর্যন্ত ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে, তবে এটি কি যথেষ্ট তা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি আরও অভিযোগ করেন, মনে হচ্ছে এই মুহূর্তে ন্যাটোর সবচেয়ে প্রভাবশালী সদস্য আসলে পুতিন, কারণ তার ইচ্ছার উপর নির্ভর করে ন্যাটোর সিদ্ধান্ত বদলে যেতে পারে। শাহিদা রুবি, মাই টিভি। ইউরোপকে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা থেকে বাদ রাখা হবে। যুক্তরাষ্ট্রের ইউক্রেন বিষয়ক প্রধান দূত জেনারেল কিথ কেলগ 15 ফেব্রুয়ারি মিউনিখে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনে একথা বলেন। জেনারেল কিথ জানান, ইউরোপীয় দেশগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে তারা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি সাহায্য করতে পারে, তবে তারা এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা ছাড়াই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং কিয়েভে দ্রুত শান্তি আলোচনার ঘোষণা দেন। এতে ইউরোপীয় নেতারা বিস্মিত হন। ট্রাম্প প্রশাসন ইউরোপীয় দেশগুলোকে জানিয়েছে ইউরোপকে ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, কারণ যুক্তরাষ্ট্রের কাছে চীন ও সীমান্ত সুরক্ষা বিষয়ে অন্যান্য অগ্রাধিকার রয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় ইউরোপের সক্রিয় অংশগ্রহণ চাইছে। কেইথ কেল বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পূর্ববর্তী শান্তি আলোচনাগুলো ব্যর্থ হয়েছিল, কারণ ওই আলোচনাগুলোর সঙ্গে অনেক দেশ যুক্ত ছিল। ওই দেশগুলো এ ধরনের আলোচনা কার্যকর করার কোনো যোগ্যতাই ছিল না। এবার আলোচনার ক্ষেত্রে আগেই ওই পথ অনুসরণ করা হবে না। কেলগের এই মন্তব্যের পর 16 ফেব্রুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসে এক আলোচনায় ইউরোপ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাপ মিউনিখ সম্মেলনে বলেন, ইউরোপীয়রা ছাড়া ইউক্রেনের ভবিষ্যৎ বা ইউরোপীয় নিরাপত্তা বিষয়ে কোনো আলোচনা সম্ভব নয়। ইউরোপীয় দেশগুলোকে নিজেদের একত্রিত হতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ইউরোপীয় কূটনীতিকরা মনে করেন ইউরোপকে বাদ দিয়ে এই ধরনের আলোচনা সম্ভব নয়। এটি ইউরোপীয় নেতৃত্বের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে। ইউরোপের নেতারা উদ্বেগ প্রকাশ করে জানান, তাদেরকে একটি বড় সিদ্ধান্তের বাইরে রাখা হচ্ছে, যা ইউক্রেনের ভবিষ্যৎ ও ইউরোপীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাজমা, মাই টিভি। বৈরুতে ইরানি উড়োজাহাজ নামতে দিলে ইসরায়েল সেটা ভূপাতিত করতে পারে, এমনটাই সতর্কতা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এরপর লেবানন এমন উদ্যোগ নিয়েছে বলে দেশটির নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র 15 ফেব্রুয়ারি এফপিকে এক তথ্য জানিয়েছে। সূত্র জানায়, প্রথম ঘটনাটি ঘটে 13 ফেব্রুয়ারি। ওই দিন লেবানন কর্তৃপক্ষ ইরানকে একটি বার্তা পাঠায়। তাতে বলা হয়, বৈরুতগামী একটি উড়োজাহাজ যেন উড্ডয়ন না করে। সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের মাধ্যমে লেবানন সরকারকে একটি বার্তা দেয় ইসরায়েল। সেখানে বলা হয়, যদি ইরানের কোনো উড়োজাহাজ নামতে দেওয়া হয় তাহলে লেবাননের বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানানো হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র লেবাননকে জানায়, এই হুমকিকে ইসরায়েল বেশ গুরুত্ব দিচ্ছে। লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে দেশটির সরকার কর্ম ও পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উড়োজাহাজ নামার অনুমতি দেওয়া হয়নি। তবে উড়োজাহাজ উড্ডয়নের আগেই এই বার্তা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে সূত্রটি জানায়। আরেকটি ঘটনা ঘটে 14 ফেব্রুয়ারি। ওই দিন ইরান থেকে বৈরুতগামী আরেকটি উড়োজাহাজ উড্ডয়ন আটকে দেওয়া হয়। এরপর ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সমর্থকেরা লেবাননে বিক্ষোভ করে। তারা দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখী সড়ক অবরোধ করে। ইসরায়েল এর আগে বেশ কয়েকবার অভিযোগ করেছে, ইরান থেকে অস্ত্র আনতে হিজবুল্লাহ বৈরুত বিমানবন্দর ব্যবহার করছে। তবে হিজবুল্লাহ ও লেবাননের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এক বছরের বেশি সময় ধরে চলা বিরোধ ও সংঘাতের পর 2024 সালের 27 নভেম্বর লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হিজবুল্লাহ। এর মধ্য দিয়ে লেবাননের দুই পক্ষের মধ্যে 2 মাস ধরে চলা সম্মুখ সমর বন্ধ হয়। ইরানের তেল রফতানির পরিমাণ কমিয়ে 10% নিচে নামিয়ে আনার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই উদ্যোগের লক্ষ্য হল ইরানের অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনা এবং ইরানের সামরিক কর্মকাণ্ড ও পারমাণবিক কর্মসূচির বিষয়ে কড়াকড়ি আরোপ করা। 14 ফেব্রুয়ারি মার্কিন গণমাধ্যম ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেজেন্ট জানিয়েছেন, প্রতিদিন 15 থেকে 16 লাখ ব্যারেল তেল রফতানি করে থাকে ইরান। যুক্তরাষ্ট্র এটিকে 1 লাখে নামানোর কাজ শুরু করেছে। ওয়াশিংটন ইরানের উপরে সর্বাধিক অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে সক্ষম বলেও মনে করেন তিনি।
এদিকে ইরানের সঙ্গে একটি চুক্তি করার আশা করছেন ট্রাম্প। এর প্রতিক্রিয়া হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ট্রাম্পের সর্বাধিক চাপ নীতির অধীনে এ সংক্রান্ত আলোচনা করা সম্ভব নয়। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, আলোচনা দুর্বল অবস্থান থেকে পরিচালিত হতে পারে না, কারণ এটি আর আলোচনা হিসেবে গণ্য হবে না, বরং এটি এক ধরনের আত্মসমর্পণ হবে। আমরা কখনো এভাবে আলোচনার টেবিলে বসি না। বৈশ্বিক অর্থনীতি বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমি অ্যান্ড ইন্ডাস্ট্রি রিসার্চের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারিতে ইরানের অপরিশোধিত তেল উৎপাদন দিন প্রতি 32,80,000 মিলিয়ন ব্যারেল ছিল। বিশেষজ্ঞদের মতে ওপেকের স্বেচ্ছায় উৎপাদন কমানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সর্বাধিক চাপ অভিযানের দ্বারা খুব বেশি প্রভাবিত হবে না। এছাড়া বাজার থেকে সরিয়ে নেওয়া প্রায় 5 লাখ ব্যারেল তেল সংরক্ষণের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে জোটের কাছে। এমন পরিস্থিতিতে তেল রফতানি বন্ধের এই পদক্ষেপ ইরানের উপরে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে, যা তাদের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্য চালানোর সক্ষমতাকে সীমাবদ্ধ করবে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় এই নতুন পদক্ষেপটির ফলস্বরূপ তেল বাজারে অস্থিরতা বা দাম বৃদ্ধি হতে পারে কিনা তা নিয়ে চিন্তিত। আগামী দিনগুলোতে কি ঘটবে তা নিয়ে সকলের চোখ থাকবে।